হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আমাদের শুধু অ্যাটমিক স্ট্রাকচার নয়, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগে। যদিও তার প্রাথমিক অবস্থাটা আমরা শিখেছি মাধ্যমিকে, আজকে একটু ডিটেলসে ভালো করে শিখব, অর্থাৎ পার্ট 4। তো এখানে কি রয়েছে? ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন। তো এই ইলেকট্রনিক কনফিগারেশন কি? ইলেকট্রনিক কনফিগুরেশন তো ইলেকট্রনিক কনফিগুরেশন বা ইলেকট্রন বিন্যাস, তো ইলেকট্রন বিন্যাস আমরা মাধ্যমিকে যেটা জেনেছি, এখানে একটু ডিটেলসে জানবো। অর্থাৎ সেখানে ইলেকট্রনগুলো আমরা বিন্যস্ত করেছি কিভাবে? কক্ষে হিসেবে, যে কোন কক্ষে কতগুলো কমা কমা দিয়ে লিখেছি আমরা। আর এখানে করব আমরা কি, একটা কক্ষ যে কতগুলো উপকক্ষ নিয়ে গঠিত হয়, সেই উপকক্ষের আন্ডারে কিভাবে হয়। চলে আসি প্রথমেই আমরা ইলেকট্রন বিন্যাস। তো আমরা একটু দেখে নিচ্ছি যে এদিকে যদি আমাদের কক্ষ থাকে, অর্থাৎ আমরা চলে যাচ্ছি সেল কে, সেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত? 1। এল কক্ষ, এখানে 2, এম 3, কে এল এম এন 4। আচ্ছা, পরপর চলছে, আমরা লিখছি না, এতটা হলেই চলবে। এই একটা কক্ষ বা সেল কতগুলো উপকক্ষ বা সাবসেল নিয়ে গঠিত। প্রত্যেকটি কক্ষে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যত, তার উপকক্ষের সংখ্যা তত। তাহলে যেহেতু এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, তাহলে এখানে একটি উপকক্ষ রয়েছে বা সাবসেল, সেটা হলো এস। এল যদি হয় তাহলে সেক্ষেত্রে কক্ষ সংখ্যা, এই কক্ষ যদি এল হয় তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2, সেক্ষেত্রে উপকক্ষ হলো এস এবং পি। এখানে তিনটে হলে এস পি ডি, এস পি ডি এফ। এখন প্রশ্ন আসছে, এই এস পি ডি এফ এলো কোথা থেকে? অ্যাকচুয়ালি সাব, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল, অর্থাৎ এই যে প্রত্যেকটা, এগুলোর আবার মিনিং রয়েছে। এগুলো আরো ডিটেলস মূলত কোয়ান্টাম মেকানিক্স থেকে এগুলো এসছে নামগুলো। তো আমরা সেদিকে না গিয়ে আমরা মোটামুটি মনে রাখবো আপাতত পক্ষে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, যেরকম সাবসেল বা উপকক্ষগুলোর ক্ষেত্রে। তো এবারে তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার, এস যদি কে এর উপকক্ষ হয়, এখানেও তো এস রয়েছে, সে তাহলে এল এর উপকক্ষ, আবার এখানেও এস রয়েছে, তাহলে আমরা একটা এস দেখে কি করে বুঝবো বা বুঝতে পারবো আমরা যে ওটা কোন কক্ষের উপকক্ষ? তাই আমরা সিগনিফাই করার জন্য কি করব, এখানে এস যখন মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান ছিল 1, তাই এর নাম দিলাম 1s। এটা এস আর পি মুখ্য কোয়ান্টাম সংখ্যা ছিল 2, তার মানে এর নাম দিলাম 2s 2p। মানে এখান থেকে বোঝা গেল এটা দ্বিতীয় যে কক্ষটি রয়েছে তার উপকক্ষ এই দুইজন। এক্ষেত্রে রয়েছে 3s 3p 3d, 4s 4p 4d এবং 4f। এই হলো উপকক্ষ। এখন আমরা আরো একটা জিনিস আমরা শিখব। কি শিখব না, এই উপকক্ষগুলির মধ্যে যেমন আমরা এখানে জানি এক একটা কক্ষে সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে, 2n² ফর্মুলা। যদি এখানে আমরা প্রমাণ রয়েছে, প্রমাণ আমরা করব, কিন্তু উপকক্ষের মধ্যে প্রত্যেকটা কতগুলো থাকতে পারে সেটা আমরা একটি থিওরি দিয়ে, আমরা যখন আমরা কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার
পড়াবো, তো সে আলোচনা করব, সেখানে আমরা জানতে পারবো আমরা যে এক একটি উপকক্ষ কতগুলো কক্ষক বা অরবিটাল নিয়ে গঠিত। তার মানে এখান থেকে পরিষ্কার হলাম যে উপকক্ষ কতগুলি কক্ষক বা অরবিটাল নিয়ে গঠিত। তাই সেখান থেকে আমরা পাবো, আপাতত আমরা বোঝার সুবিধার্থে করে নিচ্ছি যে এস এর ক্ষেত্রে একটি কক্ষক বা অরবিটাল রয়েছে, সেটা হলো একটি। এখানে এস এর ক্ষেত্রে একটি, তার মানে আমরা এখানে না লিখে আলাদা করে লিখে নিচ্ছি, এস এর ক্ষেত্রে একটি, পি এর ক্ষেত্রে কক্ষক হবে তিনটি, ডি এর ক্ষেত্রে কক্ষক হবে পাঁচটি, ঠিক দুই করে বেড়ে যাচ্ছে। এফ এর ক্ষেত্রে কক্ষক হবে 5 এ 7 হবে, 1 2 3 4 5 6 7। তার মানে আবার পরে আমরা প্রমাণ করব এক একটি কক্ষক বা অরবিটালে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা 2। তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে, এস এর সর্বাধিক ইলেকট্রন থাকবে 2টি, পি তে সর্বাধিক ইলেকট্রন থাকবে 3, মানে 6টি, প্রতিটি কক্ষক বা অরবিটালে দুটো করে থাকবে। ডি তে থাকবে 10টি মোট ইলেকট্রন, এফ এ থাকবে 14টি। তাহলে এখানে মোট ইলেকট্রনের সংখ্যা 2টি, এটাতে মোট ইলেকট্রন থাকবে এই উপকক্ষে 6টি, 10টি, 14টি। আরো একটা জিনিস স্যার, এস পি ডি এফ এরপরে জি, তখন কত? আবার কক্ষক অরবিটালের সংখ্যা আবার 2 বাড়বে, ইলেকট্রনের সংখ্যা 4 বাড়বে। এখানে এক একটি কক্ষকে 2টি থাকে, তাহলে সাথে এখানে 7 ছিল, তাহলে 14টা ইলেকট্রন, এরপরে এটা হবে 9টা, 18টা ইলেকট্রন হবে, এইভাবে চলতে থাকে। যাই হোক, আমাদের আসল জায়গায় আমরা ফিরি, ইলেকট্রন বিন্যাস। এবারে ইলেকট্রন গুলো যখন ভর্তি হয় তখন কোথায় আগে প্রবেশ করে? নর্মালি এটাও একটি সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়, যাকে বলা হয় আব্বাউ প্রিন্সিপাল। আমরা আসবো পরে এটা নিয়ে, অর্থাৎ সেই রীতিতে রয়েছে যে আগে কম শক্তি সম্পন্ন কক্ষক বা তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যার এনার্জি কম, যার এনার্জি বেশি সেটা পরে ইলেকট্রন পরে ভর্তি হবে। অর্থাৎ আমরা ওটা আসবো এই ব্যাপারটা নিয়ে। এখন আমরা বোঝার সুবিধার্থে একটা আমরা টেকনিক ফলো করছি, যার দ্বারা আমরা মনে রাখতে পারবো যে কোনটার পরে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা মনে রাখার জন্য করলেও আসল কিন্তু আব্বাউ নিক থেকে এসছে, যদি আমরা ওটা পরে আলোচনা করব। তো সেখানে কি রয়েছে, আগে এস এ প্রবেশ করবে 1s, 1s এর পরে কমপ্লিট হলে 2s, 2s এর পরে 2p, তারপরে প্রবেশ করবে 3s, তারপরে আছে 3p 4s, তারপরে 3d 4p, এইভাবে চলতে থাকবে। আমরা উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস, তাতে আমরা পর্যায় বরাবর 36 পর্যন্ত রয়েছে, তাহলে আমরা 36টা মৌলের নাম অর্থাৎ এবং তার পারমাণবিক ক্রমাঙ্ক অবশ্যই মুখস্থ করব। এটা তোমাদের টাস্ক। এই টাস্কটা করালেই আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো আমরা ধরে নিচ্ছি তোমরা আস্তে আস্তে করে জানো, আমি বলে দিচ্ছি তোমরা বাড়িতে করে নেবে মুখস্থ করবো। তো সেটার উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা আজকে করবো 36 পর্যন্ত। 36 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস যখন করবো, কিভাবে করবো আমরা দেখে নিচ্ছি। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কি কি। তার মানে এটা আমাদের পরিষ্কার হয়ে গেল, এস এ 2 এর বেশি নয়, পি কে 6 এর বেশি নয়। এখন প্রশ্ন আসছে কোন পি? 2p 3p 4p, যে কোনো পি মানে 6 এর বেশি নয়, কম হতে পারে কিন্তু বেশি নয়। ডি কে 10টি, সেটা 3d হতে পারে 4d হতে পারে, কিন্তু যে কোনো ডি হোক না কেন 10 এর বেশি নয়। কিন্তু মনে রাখতে হবে যে কম হতে পারে। তাহলে এইভাবে কক্ষের পরিবর্তে উপকক্ষে ইলেকট্রন গুলো কিভাবে থাকবে তার উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসে আমরা চলে যাচ্ছি সরাসরি। তো সরাসরি ইলেকট্রন বিন্যাসে গেলে আমরা যাচ্ছি এক্সাম্পল, এটাকে ফলো করে করে ইলেকট্রন বিন্যাসটা আমরা করব। তো প্রথমে চলে আসি, আমরা একদম সহজ এক্সাম্পল নিচ্ছি। আমরা শুরু করছি লিথিয়াম, এলআই। এলআই এর পারমাণবিক ক্রমাঙ্ক কত? 3 আমরা জানি। মাধ্যমিক ছিল 20 পর্যন্ত, উচ্চ মাধ্যমিক 36 পর্যন্ত 16টা মৌল বেড়েছে। তো লিথিয়ামের ক্ষেত্রে মাধ্যমিকে কি করতে তোমরা?
2 আর 1, তার মানে কে কক্ষে দুটো, এল কক্ষে একটা। এটাকে নতুন রূপে করছি আমরা কি 1s 2 2s 1, অর্থাৎ এটাই হলো নতুন। এখানে কি রয়েছে 1s এর 2 কেন, 1s এর 3 করতে পারতাম, 3 নয়, কারণ এসি আমি বলেছি আগে 2 এর বেশি না। তাহলে 1s যখন 2 ভর্তি হয়ে কমপ্লিট হয়ে গেল, তাহলে এরপরে আমরা 2s এ যাব, সেখানে একটা, সেখানে দুটো করলাম না কেন, তার মোট তো 3, 3 এর মধ্যে এখানে 2 চলে গেলে আর 1 থাকলো, সেটা এখানে হবে। সেখানে আমরা কি করতাম, বলতাম মৌলটি দ্বিতীয় পর্যায়ের মৌল, কারণ একটা কে আর এল রয়েছে। এখানেও বলবো মৌলটি এন এর মান অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান বহিস্থ কক্ষে 2, তাহলে মৌলটি দ্বিতীয় পর্যায়ের মৌল। কোন শ্রেণী, এখানে যতগুলো ইলেকট্রন থাকবে, যেমন ওখানে বলতাম প্রথম শ্রেণী, এখানে বলবো প্রথম শ্রেণী। এখানে সুবিধাটা কি, এর ক্ষেত্রে সুবিধাটা কি, যেহেতু এস, তারপরে জেনে গেলাম বা বহিস্থ কক্ষে এটি এস ব্লকের মৌল। আগে আমরা পিরিয়ডিক টেবিল যখন আলোচনা করেছিলাম বলেছিলাম যে এস ব্লকের মৌলগুলো দুটি হয়, একটা হলো ক্ষার ধাতু বা 1 নম্বর শ্রেণী, আর একটা হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা 2 নম্বর শ্রেণী। এস এর মাথায় 1 থাকলে 1 নম্বর, এস এর মাথায় 2 থাকলে অর্থাৎ দুটো ইলেকট্রন থাকলে 2 নম্বর শ্রেণী। তাহলে সেই অনুযায়ী কোন পর্যায়ের কোন শ্রেণী আমরা সহজে সিগনিফাই করতে পারি। চলে আসি নেক্সট, লিথিয়ামের পরে আমরা চলে যাচ্ছি সরাসরি অন্য একটি নাইট্রোজেন। নাইট্রোজেনে আমরা কি পাচ্ছি, নাইট্রোজেনে পাচ্ছি আমরা 7টা, মাধ্যমিক আগে কি করতে 2,5। এখন কি করব আমরা 1s2 2s2, মাঝখানে কোনো কমা নয়, ডিজেনারেট অরবিটাল 1s2 2s2 2p3। কি করে করলাম, 2 2 4 আর 3 7, তার মানে এইটা হলো কে কক্ষ, 2s2p পুরোটাকে বলবো এল কক্ষ, এটা আগে ছিল কে আর এল। এল কক্ষে 5টি ইলেকট্রন ছিল, এখনো রয়েছে, তবে এখন বলছি এর আন্ডারে দুটি উপকক্ষ রয়েছে, একটা 2s একটা 2p, 2s এর 2টি, 2p তে 3টে। মৌলটি কোন পর্যায়ের কোন শ্রেণী, দ্বিতীয় পর্যায়ের মৌল। কোন শ্রেণী, যেহেতু এল কক্ষে 2s 2p মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2, তাতে মোট ইলেকট্রন 2 যুক্ত 3 5, তাহলে মৌলটি পঞ্চম। কিন্তু একটা কথা রয়েছে, সেখানে কিন্তু ওটা পারতাম না, সেখানে বলে দিতাম মৌলটি দ্বিতীয় পর্যায়ে পঞ্চম শ্রেণী, এখনই কিন্তু বলেছি। এখানে কি বলবো, যেহেতু বাইরে রয়েছে, ধারে রয়েছে পি, তাহলে মৌলটি পি ব্লকের মৌল। তোমরা জানো পিরিয়ডিক টেবিলে প্রথম দুটো এস, তারপরে ডি 10টা, লাস্টে রয়েছে পি ব্লক। তাহলে পি ব্লক যখন থাকছে, তারপরে আমাদের আগেই তখন বলেছিলাম যে পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে শ্রেণী নির্ধারণের ক্ষেত্রে 10 যোগ করতে হবে, অর্থাৎ মৌলটি দ্বিতীয় পর্যায়ে 2 যুক্ত 3 5 যুক্ত 10, অর্থাৎ 15 নম্বর শ্রেণী। তাহলে মৌলটি দ্বিতীয় পর্যায়ে 15 নম্বর শ্রেণীতে অবস্থিত। এবার যদি বলা হয় এই মৌলটিতে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত নির্ণয় করো, এই পরমাণুটিতে কটি বিজোড় ইলেকট্রন, এটা একটা নতুন অংশ। এই বিজোড় ইলেকট্রন কি করে বের করবো, তাহলে যেহেতু 2s 2p রয়েছে, তাহলে আমি পাশে দেখাচ্ছি, এটা আমি মুছে দিতে পারতাম, কেন মুছে দিচ্ছি না, এটা আমাদের লাগবে তোমাদেরকে বোঝানোর জন্য, তাই আমরা মুছে দিচ্ছি না। এবার দেখে নাও তোমরা, তাহলে যখন আমাদের বিজোড় ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে বলবে, আমরা বহিস্থ কক্ষে চলে যাব। আমি লিথিয়ামের করছি, এই নাইট্রোজেনের করছি, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে 2s, এটা হলো 2p, পির ঘর 3টি, কক্ষক 3টি, এর একটি, 2s এর 2টো ইলেকট্রন। তোমরা একটা সূত্র পাবে পরে, আমি আলোচনা করব ভুর্নের মাল্টিপ্লিসিটি সূত্র। সেই সূত্রে কি বলা হয়েছিল যে এক একটা কক্ষকের মধ্যে 2টা ইলেকট্রন থাকবে, তবে দুটো একই স্পিন বা ঘূর্ণন হবে না, বিপরীত স্পিনে থাকবে, অর্থাৎ একটি যদি ঘড়ির কাঁটার দিকে হয় যাকে বলবো ক্লকওয়াইজ,
আরেকটাকে বলবো ঘড়ির কাঁটার বিপরীতে বা অ্যান্টি ক্লকওয়াইজ। তাই এইভাবে পিতে 6টা ইলেকট্রন, আমি ফুল অ্যারো দিচ্ছি, চাইলে তুমি হাফ অ্যারো দিয়েও করতে পারো একই রকম ভাবে, কোনো ভুল নেই, দুটোই ঠিক, যেটাই করতে পারো। তো যেটা বলতে চাইছিলাম আমি, এটাও আমরা একটা সূত্র দিয়ে পাবো যে যখন 3টে ইলেকট্রন রয়েছে, একই ঘরে দুটোকে না বসে কেন একটা করে বসাচ্ছি, ওখানে রয়েছে যে যেহেতু এটা সমশক্তি সম্পন্ন কক্ষ, প্রতিটি ঘরে একটা একটা করে ইলেকট্রন ভর্তি হবে আগে, তারপর কমপ্লিট হওয়ার পর অপোজিট স্পিন একটা করে বসবে। এগুলো সব সূত্র আমরা আসবো আলোচনাতে পরে, কিন্তু আমাদের ইলেকট্রন বিকাশটা না করলে আমাদের অসুবিধা হবে বলেই আমি আগে করিয়ে নিচ্ছি। তাতে একটু সমস্যা হবে কি, অনেক সময় সূত্রগুলো এসে যাচ্ছে, এই সূত্রগুলো আমরা একটু বলে নিচ্ছি প্রয়োজন মতো, একটু পরে আমি এগুলো ডিটেলসে আলোচনা করব। তো তাহলে কি বললাম, তাহলে দেখতে পেলাম এই 2p ঘরে 3টি ঘরে আলাদা আলাদা করে একটি রয়েছে, তাই বলবো নাইট্রোজেন পরমাণুতে বিজোড় ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ ইংরেজিতে বললে অড ইলেকট্রন 3, বা অনেকে বলে অযুগ্ম ইলেকট্রন 3, বিজোড় ইলেকট্রন 3। এরপরে চলে যাই আমরা অন্য একটি পরমাণু, আমরা নিচ্ছি সোডিয়াম 11 নম্বরে, 1s2, 1s এর পর 2s এ 2টি, 2p তে 6টি, 3s এ 2টি, না একটি। কি করে হলো 11 হিসাব করে নাও, 2 2 4, 6 4 10, এটা 11। এটা হচ্ছে কে কক্ষ, এটা এল কক্ষ, এম কক্ষ। তাহলে সর্ববহিষ্ঠ কক্ষ বলতে এম, যেখানে এন এর মান 3, তাহলে মৌলটি তৃতীয় পর্যায়ে। এস রাষ্ট্রে রয়েছে, এস ব্লকের মৌল একটি ইলেকট্রন, তার মানে মৌলটি তৃতীয় পর্যায়ে প্রথম শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ 1 নম্বর শ্রেণী বা 1a শ্রেণী। মৌলটিতে বিজোড় ইলেকট্রনের সংখ্যা, বিজোড় ইলেকট্রন বললে আমরা বহিষ্ঠ কক্ষটা আঁকবো 3s, তাহলে 3s বলতে 3s একটি ইলেকট্রন রয়েছে, মানে বিজোড় ইলেকট্রনের সংখ্যা 1। এখন প্রশ্ন আসছে, আমরা সোডিয়ামের পরে অন্য একটা মৌল নিচ্ছি, সাপোজ আমরা নিলাম ফসফরাস 15, তাহলে 1s2, আচ্ছা আমরা নিচে করছি 1s2, 2s2, 2p6, 3s2, 2 2 4, 6 4 10, 11 12 হলো, তাহলে আর বাকি হলো 3, তাহলে এটা হলো কে কক্ষ, একই রকম এল এম, তাহলে তৃতীয় পর্যায়ে 2 যুক্ত 3 5, কিন্তু পি ব্লকের মৌল, তার মানে মৌলটি তৃতীয় পর্যায়ে 15 নম্বর শ্রেণীতে অবস্থিত। বিজোড় ইলেকট্রনের সংখ্যা আঁকতে গেলে 3s 3p, ঠিক আগের মতো এখানে 3s, এটাই 3p, একই ঘটনা ঘটবে, বিজোড় ইলেকট্রনের সংখ্যা দাঁড়াবে 3। এবার আমরা চলে যাচ্ছি একদম মাধ্যমিকের অংশের সিলেবাসের শেষ মৌল 20 বা 20, তারপরে আমরা নতুনে যাব। তবে 20তে যদি আমরা দেই তাহলে কি দাঁড়াবে, ঠিকই বলেছ, তোমরা জানো যে 20তে ক্যালসিয়াম রয়েছে, তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে আসবে কত, 3p6 4s2, তাহলে মৌলটি 4s ইলেকট্রনের সংখ্যা রয়েছে 2টি, তাই মৌলটি, তাহলে 2 2 4, 6 4 10, 10 দিয়ে 12, 6 18, 2 20, তাহলে মৌলটি চতুর্থ পর্যায়ে দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত এস ব্লকের মৌল। তাহলে একই রকম ভাবে বিজোড় ইলেকট্রন বের করবো আমরা, যদি আমরা বের করি এস এর ঘর 2টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন ভর্তি রয়েছিল, 2টি কমপ্লিট হয়ে গেল ভর্তি, এখানে কোনো ভ্যাকেন্ট ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন অরবিটালে আছে এমন নেই, তার মানে এখানে কোনো বিজোড় ইলেকট্রন নেই।
তার মানে এইভাবে আমরা একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে তার বিজোড় ইলেকট্রনের সংখ্যা বা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে পারবো। কিন্তু আমাদের যেটা আরেকটি গুরুত্বপূর্ণ হলো, এ তো গেল মাধ্যমিকের পর্যন্ত 20 পর্যন্ত, কিন্তু 20 পরে যখন যাব সেক্ষেত্রে আমাদের পড়ার সময় কি করব, আমরা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। কেন না, দেখতেই পাচ্ছ এখানে আগে 4s ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 3d তে প্রবেশ করবে। তাহলে যেহেতু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণের জন্যই 4s এর পর 3d তে ঢুকেছে। ওকে, কিন্তু একটা কথা ফলো করে দেখো দেখি, এটাতে রয়েছে k, এটাতে রয়েছে এল কক্ষ, এম, এন, আবার এম। একটু লক্ষ্য করলে দেখতে পাবে এম কক্ষের আন্ডারে দুটো উপকক্ষ রয়েছে সামনে, আর একটা উপকক্ষ রয়েছে পরে। এটা কিন্তু করা সম্ভব নয়, অর্থাৎ একটা কক্ষের আন্ডারে যতগুলো উপকক্ষ রয়েছে সবগুলোকে এক জায়গায় রাখতে হবে। তাহলে এক জায়গায় রাখবো কিভাবে? কিন্তু তার মানে এই নয় যে ইলেকট্রনটা 4s এর আগে 3d তে প্রবেশ করবে, তা নয়, কিন্তু 3d আগে পরে প্রবেশ করবে, 4s আগে প্রবেশ করবে, কিন্তু লেখার সময় 3d টা আগে। তাহলে কিভাবে লিখবো? অর্থাৎ এটা লিখবো এখানে, এটা লিখবো এখানে, অর্থাৎ চেঞ্জ যেটুকু হচ্ছে 3d1, 4s2। তাহলে হিসাব করে নাও, এই এতটা পর্যন্ত রয়েছে 18, 2 20 আর 1 21। এ তো গেল স্ক্যান্ডিয়াম। তো যদি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা বিজোড় ইলেকট্রনের সংখ্যা বার করতে বলি, তখন কি হবে? তাহলে দেখে নাও, এই বিজোড় ইলেকট্রন বের করতে গেলে ডিটা কিন্তু নিতেই হবে আমাদের, আর ওর সঙ্গে নেব 4s। 4s একটা 3d, 3d তে একটি বিজোড় ইলেকট্রন রয়েছে, তার মানে এখানে অযুগ্ম বা অড ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রনের সংখ্যা 1। আজকে স্ক্যান্ডিয়াম না নিয়ে যদি আমরা ম্যাঙ্গানিজ নিতাম, তখন কি দাঁড়াতো? তখন এখানটা চেঞ্জ হতো। তখন কি করতাম আমরা? আগে থেকেই 3d লিখে রাখবো, তারপরে লিখবো 4s। ইলেকট্রন কিন্তু আগে 4s এ ঢুকবে। এবার বাকিতে এখানে ম্যাঙ্গানিজ মানে কত হবে? 25, 25, মানে 5টা চলে আসবে এখানে। তখন বিজোড় ইলেকট্রনের সংখ্যা দাঁড়াবে 5। এখানে 5টি রয়েছে, 4s এ 2টি, বিজোড় ইলেকট্রন কিন্তু 5টি। আজকে ম্যাঙ্গানিজ না নিয়ে যদি আমরা জিঙ্ক নিতাম, তখন কি দাঁড়াতো? জিঙ্ক 30 এ রয়েছে, এটা 10 আসতো, ইলেকট্রন গুলো বসতো এইভাবে, সম্পর্কে আমি পরে ব্যাখ্যা করছি পরের ভিডিওতে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো বিজোড় ইলেকট্রন নেই, 0। তাহলে এইভাবে আমরা বিজোড় ইলেকট্রন বের করতে পারি, ইলেকট্রন বিন্যাস করা যায়। এবার আমরা চলে যাচ্ছি লাস্ট 36তম মৌল, অর্থাৎ ক্রিপ্টন। তার ইলেকট্রন বিন্যাস করলে 4s এর পরে কি আসবে? 4p6। সেক্ষেত্রেও একই রকম ভাবে চলবে, কারণ দেখা যাচ্ছে 4s এর পরে 3d এর পরে 4p আছে, 4p লিখেছি, ইলেকট্রন বিন্যাস হবে, বিজোড় ইলেকট্রন নির্ণয় করতে পারবো। তার মানে যত আমরা ভাবছি যে ইলেকট্রন বিন্যাসটা 10 এর থেকে এটা একটু নতুনত্ব, কিন্তু খুব কঠিন তা নয় কিন্তু। তো এবারে চলে আসি আমরা ইলেকট্রন বিন্যাসে। কিন্তু এই প্রসঙ্গে বলে রাখছি একটু, আমরা যে ইলেকট্রন বিন্যাসটা করলাম অর্থাৎ 36 পর্যন্ত, এর মধ্যে দুটি মৌল সম্পর্কে আমাদের খুব ওয়াকিবহাল থাকতে হবে। খুব পরীক্ষাতে এই দুটো মৌলই আসে বেশি করে। কি সেই দুটো মৌল? একটা হলো 24 নম্বরে রয়েছে কি? 24 নম্বরে রয়েছে ক্রোমিয়াম, আর 29 নম্বরে রয়েছে কপার। তাহলে স্পেশালি এই দুটো মৌলের কথা আমাদের মনে রাখতে হবে। ক্রোমিয়াম 24, কপার 29। মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই দুটো কেন মনে রাখবো? স্পেশালি লক্ষ্য করো, তার ক্রোমিয়ামের ক্ষেত্রে আসছি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4, 4s2। এই হিসেব করলে আমরা পাই 24 ক্রোমিয়াম। কিন্তু একটা প্রবলেম রয়েছে এর মধ্যে। কি প্রবলেম আসছে? তো সেটা হলো কি না, 4
নিয়ে সমস্যা। এই চারটা কি হবে, অ্যাকচুয়ালি হবে কি 3d5 4s1, এটাই ঠিক, এটা ভুল। কিন্তু প্রশ্ন কেন কেন এমন হলো? আসলে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্রের পরে আরেকটি সূত্র আছে, যে সূত্রে বিজ্ঞানী হুন্ড বললেন যে ইলেকট্রন বিন্যাসে করে দেখলেন যে তিনি যে সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে তারা অরবিটালগুলোতে অর্থাৎ কক্ষগুলিতে ইলেকট্রনগুলো হাফ ফিল বা ফুল ফিল অর্থাৎ সম্পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, তারা অনেক বেশি সুস্থিত হয়। তাই সুস্থিরতার বিচারে এই ঘটনাটা ঘটে। কিভাবে? 4s এসে সর্বাধিক দুটো থাকলেও স্টেবল, আবার একটা থাকলেও স্টেবল। তাই হাফ ফিল্ড বা ফুল ফিল্ড, কিন্তু ডিতে ফুল ফিল্ড বলতে 10, হাফ ফিল্ড বলতে 5। তাই স্টেবিলিটি স্বার্থে এখান থেকে একটা ইলেকট্রন চলে এলে হাফ ফিল্ড হয়ে গেল, এটা স্টেবিলিটি পেল, এটাও স্টেবিলিটি থাকলো। তাই সেই কারণের জন্য এই ঘটনাগুলো ঘটে। তো প্রশ্ন আসতে পারে, স্যার এখানে যদি 3 থাকতো, এখানে 2 থাকতো, তাহলে কি আসতো না? কেন আসবে না? কারণ 3 কে 5 করতে গেলে 2টা ইলেকট্রন নিয়ে আসতে হবে, তখন 4s অরবিটালটাই অস্থায়ী হয়ে যাবে, তা কখনোই সম্ভব নয়। তাই একটা পরমাণু চাইছে যে দেখছে যে কিভাবে ইলেকট্রনটা শিফট হয়ে গেলে আমি বেশি স্টেবিলিটি গেইন করবো, সেই জন্যই এই ঘটনাটা ঘটে। তাহলে এরপর যদি আমরা কপারের ক্ষেত্রে আসি, তখন কিভাবে করব, তারও ক্ষেত্রে একই নিয়ম। আচ্ছা, এই প্রশ্ন একটু বলি তোমাদের, এইরকম ইলেকট্রনিক গুলো যেমন আমরা বড় করে লিখে ছোট শর্ট ফর্মেও লেখা যায়। তো কিভাবে আমরা শর্ট ফর্মে লিখবো বা আমাদের সহজ করে লেখা যায়, বিশেষ করে আজ আমরা 36 পর্যন্ত না করলেও আমরা করতে পারবো, যেমন ভাবে করা যায় লঙে। কিন্তু যখন উঁচু ক্লাসে কেমিস্ট্রি দাদা দিদিরা যখন পড়াশোনা করে, তাদের যখন ইলেকট্রন বিন্যাস করতে হয়, তখন তারা কিভাবে করে, ধরো কাউকে 85তম মৌলে, কাউকে 92তম মৌলে ইলেকট্রন বিন্যাস করতে বলা হলো, তাহলে কি সে এইভাবে পরপর করে যাবে? তা নয় কিন্তু। তাহলে তার ফর্মটা কি না, তার ফর্ম হলো শর্টে করা যায়। যেমন আগেরটাকে আমি লিখে দেখাচ্ছি, এখানে কাছাকাছি আগের নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন, তাহলে এটা কি লিখবো, আর্গন 18, তাহলে 1 থেকে 18 বলা হয়ে গেল। লাস্টে কি রয়েছে 3d5 4s1। তাহলে কপারের ক্ষেত্রে যদি আমরা লিখি একই রকম ভাবে, আর্গন 18, 3d 4s, 4s এ নরমালি 2 হয়, এখানে নরমালি 9 হয় 29 বলে, কিন্তু সেই ফুলফিল ব্যাপারটা রয়েছে, তাই এটা 9 এর পরিবর্তে 10 হয়, এটা 2 এর পরিবর্তে 1 হয়। তাহলে এই যে ঘটনাগুলো এগুলো ঘটে থাকে, অবশ্যই তোমরা মনে রাখবে, স্পেশাল কেস এগুলো। তো এছাড়া তাহলে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলাম, তোমরা এভাবেও করতে পারো, ভেঙেও করতে পারো, যেটা খুশি, কোনো ভুল কিছু নেই। তো এরপরে আমরা চলে আসি, এ তো গেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম। এবার আসছি ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়নস। এখন প্রশ্ন আসছে আয়ন মানে ক্যাটায়ন অ্যানায়ন দুই হতে পারে, দুটো নিয়ে আমরা পড়ছি। আচ্ছা, তো ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখে না। ক্যাটায়নের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, প্রথমে ক্যাটায়নের ক্ষেত্রে আমরা দুটো নিলাম, একটা সোডিয়াম প্লাস নিলাম। কি করব না, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে জানি আমরা 1s2 2s2 2p6 3s1, প্লাসের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6। তার মানে বহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন চলে যাবে। এখন মাথায় সিঙ্গেল প্লাস, মাথায় যদি ডবল প্লাস হতো আর দুটো ইলেকট্রন যেত, তবে সবসময় বহিস্থ কক্ষ থেকেই যাবে। কারণ কেন, এখন প্রশ্ন আসতেই পারে যে স্যার বহিস্থ কক্ষ থেকে কেন, অন্য কক্ষ থেকে যাচ্ছে না কেন? আসলে সেই কক্ষ থেকে যাবে যে কক্ষ থেকে গেলে এনার্জি কম লস হবে, তার ইলেকট্রনটাকে বের করতে গেলে দিতে হয়, তাহলে যেটা কম এনার্জি পেয়ে বেরিয়ে যাবে সেটা আগে ঘটবে, স্বাভাবিক ব্যাপার। সেই জন্যই বহিস্থ কক্ষ থেকে বেরোয়। তো এরপরে ক্যাটায়নের পরিবর্তে যদি আমরা অ্যানায়ন নিই, সেক্ষেত্রে কি আসবে দেখো, অ্যানায়নের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি, আমরা নিলাম Cl, এখানে কি নিলাম Cl মাইনাস, তাহলে সেক্ষেত্রে কি পাবো 3s2 3p6 না হয় এটা হবে 5, আর এটা হচ্ছে 2p6 3s2 3p6। তারপরে এখানে মাইনাস বলতে একটা ইলেকট্রন যোগ হবে বহিস্থ কক্ষে। এরপরে যদি আরো মাইনাস হতো, তখন 3p এর পরের থেকে 4s এ চলে যেত, একই নিয়ম। এইভাবে আমরা এবার মাইনাস যতগুলো ততগুলো ইলেকট্রন ঢুকবে, আর ক্যাটায়নের বেলায় যতগুলো প্লাস
ততগুলো ইলেকট্রন বেরোবে। বিজোড় ইলেকট্রনের সংখ্যা ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রেও নির্ণয় করা যাবে। যেমন ভাবে আমরা আগের গুলোর প্রিভিয়াস অ্যাটম গুলোর ক্ষেত্রে করেছি, একই রকম ভাবে বহিষ্ঠ কক্ষগুলোকে এঁকে নিয়ে দেখে নেব বিজোড় ইলেকট্রন আছে না নেই। এইভাবে আমরা ক্যাটায়ন অ্যানায়ন অ্যাটম যে কোনো ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করতে পারি। তবে একটা কথা আমি বলে রাখতে চাইছি তোমাদের খুব সহজ করে, কারণ যেটা করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমবে, বিশেষ করে ক্যাটায়নের ক্ষেত্রে। অ্যানায়নের ক্ষেত্রে সেই সমস্যাটা হয় না, ক্যাটায়নের ক্ষেত্রে হয়। কিরকম হয়? যেমন ধরে নাও, যখন তোমাকে কোনো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করতে বলবো, তখন আমরা নর্মালি কি করব, যে বহিষ্ঠ কক্ষ থেকে একটা ইলেকট্রন বের করব। কিন্তু এই বের করব যে, যদি আমরা ডাইরেক্ট বের না করে প্রথমে যদি পরমাণুটার ইলেকট্রন বিন্যাস আগে করলাম, তারপর যদি বের করি, সেটা অনেক সহজ হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম। এরকম একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আর এই ভুলটা হবে না। তো আমরা একটা জিনিস নিচ্ছি, সাপোজ আমরা নিলাম ম্যাঙ্গানিজ। তো ম্যাঙ্গানিজ যদি 25 হয়, নর্মাল ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি? সাপোজ আমরা নর্মালি যেটা জানি, আচ্ছা সঠিক লিখে দিচ্ছি, আর্গন 18, 3d5, 4s2। এখন যদি আমাদের ম্যাঙ্গানিজ প্লাস করতে 1 বলা হয়, তখন আমরা কি করব? আর্গন 18, 3d5, 4s1 হবে, বহিষ্ঠ কক্ষ থেকে বেরোবে, কিন্তু ইলেকট্রন ঢুকেছে কিন্তু শেষে এখানে, কিন্তু বেরোচ্ছে বহিষ্ঠ কক্ষ থেকে, তাহলে 25। সেই অনুযায়ী এটা ঠিক। এখন কোন একটা স্টুডেন্টের মনে হলো, আচ্ছা ম্যাঙ্গানিজ তো 25, তাহলে 25 যখন ইলেকট্রন বিন্যাস হলো, তাহলে আমি যদি মাথায় একটা সিঙ্গেল প্লাস হয়, তাহলে আমি 24 মতো ইলেকট্রন বিন্যাস করবো। কিন্তু তোমরা জানো 24 বেলায় ক্রোমিয়ামে দেখেছো, সেক্ষেত্রে কি আছে? 3d5, 4s1 আছে ঠিকই। কিন্তু আমরা এই এক্সাম্পলের ক্ষেত্রে যেমন একই পাচ্ছি, অনেক ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে। ম্যাঙ্গানিজ না নিয়ে ধরে নাও আমরা এটা যেমন একই পাচ্ছি, ডাইরেক্ট করলেও যা পাচ্ছি, চেঞ্জ করেও পাচ্ছি। কিন্তু দেখো না, যখন আমরা এফির ক্ষেত্রে নিচ্ছি 26, আচ্ছা এবার এটার বেলায় পাচ্ছি আমরা 6। ইলেকট্রন যখন বেরোচ্ছে, তাহলে থাকছে এটাই কত? 6। আর এখানে কত থাকছে? 1। তাহলে সেই অনুযায়ী এটা হলো এটা হবে তখন এফি সিঙ্গেল প্লাস, বা সিঙ্গেল প্লাস না করে আমরা 2 প্লাস করতেই পারি। তাহলে 2 প্লাস করলে কি দাঁড়াচ্ছে? 3d6। সিঙ্গেল প্লাস করলে কি দাঁড়াচ্ছে? 4s1। এইবার এইটা দাঁড়ালো সিঙ্গেল প্লাস। এখন যদি আমরা 25 ইলেকট্রন বিন্যাস করি, কেন 25 করবো? কারণ 26 মাথায় সিঙ্গেল প্লাস মানে তো 25। তাহলে কোন একজন ভাবলো 25 যেমন ম্যাঙ্গানিজের যেমন হয়, আমি তেমন ইলেকট্রন বিন্যাস করলাম। তাহলে তেমন করলে কিরকম দাঁড়াতো? দেখে নাও ভুলটা কোথায় হচ্ছে। তাহলে কোন একজন স্টুডেন্ট কে যদি এফি প্লাসের ইলেকট্রন বিন্যাস করতে বলা হয়, সে জানে যে এফি 26 সিঙ্গেল প্লাস মানে 25 মানে ম্যাঙ্গানিজের মতো করব 5, এখানে 2, ভুল হয়ে যাবে। কিন্তু যদি সে এখানে আগে পরমাণুটা করে নিত, যেটা 6 এটা 2, মাথায় একটা প্লাস এখান থেকে বেরোবে, তখন এটা কিন্তু 6 থাকবে। তাহলে দেখো এখানে 6, এখানে 1। আর যদি এইখান থেকে করেছি বলে যদি ডাইরেক্ট করতাম, তাহলে অনেকের ক্ষেত্রে 5, 2 করে ফেলতে পারে। তাই এইরকম ভুল যাতে না হয়, মুখে কি ডাইরেক্ট করা যাবে না? যাবে, কিন্তু সতর্ক থাকতে হবে। কিন্তু যদি আমরা পরমাণুটা করে ফেলি, তাহলে সেখান থেকে যদি ব্যাক করি, তাহলে কোনো খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। তাই আমি বলবো তোমাদের এটা থেকে এখানে ফিরতে, বিশেষ করে ক্যাটায়নের ক্ষেত্রে। তো যা হোক, এই ব্যাপারগুলো হলো। এরপরে যদি আমরা তোমাদেরকে বলি যে দুটো পরমাণু নিলাম, দুটো পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে বললাম বলো তো এদের মধ্যে কে বেশি স্টেবল? কিভাবে করবো আমরা? সাপোজ উদাহরণ নিলাম Fe2+, আর একটা বললাম Fe3+। এদের ইলেকট্রন বিন্যাস করলে আজকে এক্ষুনি করলাম যে আর্গন 18, এটাতেও করব আর্গন 18, এটাতে করলাম 3d4s, তাহলে 18 দিয়ে 20, 6 26, 26 থেকে 2 চলে গেলে, তাহলে আমি আবার করছি 26 থেকে এইটা থাকবে, এটা চলে যাবে, তার মানে এইটা হবে Fe2+, এর বেলায় হবে 3d5, আরেকটা ইলেকট্রন বেরিয়ে যাবে।
তাহলে এটার মধ্যে একে বলবো ফেরাস, একে বলবো ফেরিক। এদের মধ্যে কে বেশি সুস্থিত? ঠিকই তোমরা ভাবছো, এটাই বেশি সুস্থিত। কেন? হাফ ফিল্ড অবস্থায় রয়েছে। তাহলে হাফ ফিল্ড অবস্থায় রয়েছে বলে সুস্থিত। এই সুস্থিত ভাব পিছনে কারণ না তাদের স্টেবিলিটি হাফ ফিল্ড, সেই জন্য Fe2+ অপেক্ষা Fe3+ বেশি স্টেবল। Fe3+ বেশি স্টেবল হয় বলেই আমরা দেখতে পাচ্ছি এটার থেকে এ বেশি সুস্থিত। তাই বাস্তবে দেখা যায় ফেরাস যত যৌগ বায়ুতে উপস্থিত অক্সিজেন ইত্যাদি দ্বারা জারিত হয়ে গিয়ে ফেরিক সালফেটে, ফেরিক যে কোনো যৌগে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই হলো ইলেকট্রন বিন্যাস। তাহলে আমাদের আজকের যে আমাদের পার্ট ছিল পার্ট 4, সেই পার্টে আমরা কি আলোচনা করলাম? আলোচনা করলাম টোটাল ইলেকট্রন বিন্যাস। সেটা পরমাণু হতে পারে, ক্যাটায়ন, অ্যানায়ন, তাদের বিজোড় ইলেকট্রন, টোটালটা করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওতে তোমাদের কোনো সমস্যা হচ্ছেই না। আর যদি তাতেও কোনো সমস্যা থাকে কমেন্টে আমাকে অবশ্যই লিখবে। ওকে, থ্যাংক ইউ।